মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহীদের ওপর হামলা বাড়িয়েছে জান্তা সরকার। বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ও নিরাপত্তা বাড়িয়েছে বিজিবি। চ্যানেল ওয়ানে সংবাদ প্রচারের পর এইচএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন নাটোরের ৮ শিক্ষার্থী। বোর্ডের বিশেষ সিদ্ধান্তে খুশি পরীক্ষার্থীরা। শোক ও শ্রদ্ধায় খামেনিকে বিদায়ের প্রস্তুতি। ইরানের ইতিহাসের সবচেয়ে বড় শেষকৃত্য। তেহরানের শতাধিক দেশের রাষ্ট্রনেতা ও কূটনীতিক। এবং বিশ্বকাপে নকআউটের পর্বে কাল ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা। ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে প্রস্তুত প্রতিপক্ষ কেপ ভার্দে। স্বাগত সন্ধ্যার বুলেটিনে। আমি লিনি আফরোজ এবং আমি কাছে আসা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান জোরদার করেছে মিয়ানমারের জান্তা বাহিনী। দেশটির উত্তর পশ্চিমাঞ্চল সহ বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্যেও চলছে ব্যাপক সংঘর্ষ। বেশ কিছুদিন বিরতির পর মিয়ানমারে আবারও সংঘাতে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। কয়দিন আগেও মিয়ানমারের জান্তা সেনাদের বিরুদ্ধে বড় প্রতিরোধ গড়ে তুলেছিল দেশটির সশস্ত্র গোষ্ঠী এবং বিদ্রোহীরা। তবে সাম্প্রতিক সময়ে দেশটির সামরিক বাহিনীকে ঢেলে সাজানো এবং চায়না রাশিয়ার সহায়তায় ঘুরে দাঁড়াচ্ছে জান্তা সেনারা। সেই সাথে মিয়ানমারের ভেতরে ক্রমশ কোণঠাসা হচ্ছে বিদ্রোহীরা। গত কয়েকদিনে বেশ কয়েকটি রাজ্যে হামলা জোরদার করেছে জান্তা সেনারা। উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত সাগাইং অঞ্চলে দফায় দফায় হামলা হচ্ছে। সেই সাথে বিদ্রোহী গোষ্ঠীগুলোর নিজেদের মধ্যকার রক্তক্ষয়ী সংঘর্ষে সাগাইং এবং কাচিন রাজ্যের প্রধান সড়কে আটকা পড়েছে শত শত যানবাহন। গত ১.৫ বছর ধরে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা মিয়ানমারের রাখাইনের মংডু এবং বুথিডং এলাকায় আরাকান আর্মির নিয়ন্ত্রণে। তারই ধারাবাহিকতায় নতুন করে মংডু এবং আশেপাশের এলাকায় বিমান হামলা চালাচ্ছে জান্তা বাহিনী। ১ বছরের বেশি সময় পর মিয়ানমারের রাখাইন রাজ্যে দফায় দফায় গোলা এবং মর্টার শেলের বিস্ফোরণে কেঁপে উঠছে এপারের টেকনাফ সীমান্ত। এতে সীমান্তের এপারে বসবাসরত বাংলাদেশিদের মধ্যেও আতঙ্ক দেখা দিয়েছে। তবে রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে সীমান্তে সতর্ক অবস্থায় বিজিবি। বর্তমান পরিস্থিতি বিবেচনায় বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে সর্বদা সতর্ক অবস্থানে আছে। প্রশাসন বলছে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি এবং কোস্টগার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি আতঙ্কিত না হতে সীমান্তবাসীকেও আশ্বস্ত করা হয়েছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর কয়েক দফায় বিমান হামলা ও সংঘাতের প্রভাব পড়ছে টেকনাফ সীমান্তে। গত কয়েকদিনে বিস্ফোরণের বিকট শব্দে টেকনাফ সহ সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন FM সুমন। মিয়ানমারের আভ্যন্তরীণ সংঘাতে আতঙ্ক ছড়িয়েছে টেকনাফের বিভিন্ন অঞ্চলে। এই আতঙ্ক দূরীকরণে এবং সীমান্তে কড়া পাহারায় রয়েছে বিজিবি। আজকে সন্ধ্যায় একটি মহড়া দিয়েছে নাফ নদীতে বর্ডার গার্ড বিজিবি। আমরা দেখেছি তারা নাফ নদীর বিভিন্ন জায়গায় সতর্ক অবস্থানে থাকতে। তারা বলছেন একজন রোহিঙ্গাও যেন বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ ঘটতে না পারে সে বিষয়ে প্রশাসনের সঙ্গে তারা কাজ করছেন। আমরা দেখেছি বর্ডার গার্ড বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই মহড়ায় অংশ নিয়েছেন। আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে তারা সতর্ক অবস্থানে রয়েছে যেন বাংলাদেশে একজন রোহিঙ্গাও অনুপ্রবেশ ঘটতে না পারে। সে সঙ্গে স্থানীয়দের নিরাপত্তা এবং টেকনাফের আতঙ্কিত মানুষের নিরাপত্তায় তারা বেশ কাজ করছে। বিশেষ করে টেকনাফের বিভিন্ন পয়েন্টে তাদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। চ্যানেল ওয়ানে সংবাদ প্রকাশের পর এইচএসসি পরীক্ষার সুযোগ পেলেও প্রবেশপত্র না পাওয়া নাটোরের আব্দুলপুর সরকারি কলেজের ৮ পরীক্ষার্থী। সংবাদটি নজরে আসার পরে তাৎক্ষণিকভাবে বৈঠক করে বিশেষ সিদ্ধান্ত নেয় রাজশাহী শিক্ষা বোর্ড। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে খুশি পরীক্ষার্থী এবং তাদের পরিবার। আমরা অনেক চেষ্টা করেছে আমার অ্যাডমিট ঠিক করতে, কিন্তু সর্বশেষ পর্যন্ত চেষ্টা করেছে, কিন্তু ব্যাংক বন্ধ থাকার কারণে পরীক্ষার আগের দিন আমার ফর্ম ঠিক করতে পারেনি। নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইশরাত জাহান সুসি পরীক্ষার শুরুর দিন প্রবেশপত্র না পেয়ে কলেজ প্রাঙ্গণেই কান্নায় ভেঙে পড়ে মেয়েটি। সহপাঠীরা যখন পরীক্ষার হলে বাবাকে সঙ্গে নিয়ে নানা দপ্তরে ঘুরেও সমাধান পায়নি সুচি।
তবে চ্যানেল ওয়ানের সংবাদ প্রচারের পর নড়েচড়ে বসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শিক্ষা বোর্ডে তলব করা হয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মামুদুর রহমানকে। পরে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রতারণার শিকার 8 শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ নেওয়ার অনুমোদন দেওয়া হয়। ফলে তারা শনিবারের পরীক্ষায় অংশ নিতে পারবে। এ খবরে স্বস্তি ফিরেছে শিক্ষার্থী ও তাদের পরিবারের মাঝে। শিক্ষার্থী ইশরাত জাহান সূচি বলেন, পরীক্ষা দিতে না পারার কষ্টে তিনি ভেঙে পড়েছিলেন। চ্যানেল ওয়ানের সংবাদ প্রকাশের পর পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়ে তিনি আনন্দিত ও কৃতজ্ঞ। পরীক্ষা না দিয়ে তো আমার অবস্থা কি হয়েছিল আপনারা তো জানেনই। তাহলে এখন আমি পরীক্ষা দিতে পারবো, আমি অনেক খুশি। আমি এখন কালকে থেকে পরীক্ষা দিব। চ্যানেল ওয়ান আমার একটা সংবাদ প্রচার করে, সেই সংবাদের মাধ্যমেই হয়তোবা আমার একটা হঠাৎ করে আজকে সকালে এক সুসংবাদ পাইছি। প্রিন্সিপাল সাহেব আমাকে ফোন করে বললো যে আপনার মেয়ে পরীক্ষা দিতে পারবে, এই আশ্বস্ত করেছে। এদিকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়ে বাকি 7 পরীক্ষার্থীও নতুন উদ্যমে প্রস্তুতি নিচ্ছে। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মামুদুর রহমান জানান, আগের পরীক্ষাটির বিষয়টিও বিশেষ বিবেচনা করবে শিক্ষা বোর্ড। মেয়েটার সুবাদে বাকি 8 জনই ওরা এই মানে ফর্ম পূরণের প্রক্রিয়াধীন আর কি, এবং কালকের পরীক্ষায় হয়তো ওরা বসবে। তো আমি বললাম যে দেখেন ওদের তো একটা পরীক্ষা হয়ে গেল, তাহলে সেটার কি হবে? তো বলছে ওটা বিশেষ ব্যবস্থাপনায় বোর্ড চাইলে পরীক্ষা নেবে, না হলে তাদের জন্য কি সিদ্ধান্ত নেবে সেটা বোর্ড পরে ভাববে। চ্যানেল ওয়ানের সংবাদ প্রকাশের পর দ্রুত পদক্ষেপে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন প্রতারণার শিকার 8 শিক্ষার্থী। শনিবার থেকেই পরীক্ষা দিতে পারবেন তারা। তবে এমন ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয় সেদিকেই এখন নজর সংশ্লিষ্টদের। নাজমুল হাসান, ওয়ান নিউজ, নাটোর। দেশের বিভিন্ন স্থানে নদ নদীর পানি কমতে থাকলেও বাড়ছে ভাঙন। বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি, বিভিন্ন প্রতিষ্ঠান। জামালপুরে ব্রহ্মপুত্র নদের ভাঙন আতঙ্কে রয়েছে 100 পরিবার। স্থানীয়দের অভিযোগ, ভাঙন প্রতিরোধে কার্যকর উদ্যোগ নিচ্ছে না পানি উন্নয়ন বোর্ড। জামালপুরের সদর, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ির নতুন নতুন এলাকা প্রতিদিনই ব্রহ্মপুত্র নদের করাল গ্রাসের কবলে পড়ছে। তীব্র ভাঙন দেখা দিয়েছে নদ তীরবর্তী বেশ কয়েকটি এলাকায়। বেশি ঝুঁকিতে পড়েছে মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের টুপকারচর ও বকশীগঞ্জ উপজেলার মেরুচর ইউনিয়নের ফকিরপাড়া, শান্তিনগর, বাঘাডোবা ও ভাটি কলকিহারা গ্রাম, সদরের লক্ষ্মীরচর, সরিষাবাড়ি, পিকনা সহ বেশ কিছু স্থান। এরই মধ্যে মেলান্দহ ও বকশীগঞ্জ উপজেলার 2টি স্থানে 6 কিলোমিটার এলাকা ব্রহ্মপুত্রে বিলীন হয়েছে। নদীর গর্ভে হারিয়ে যাচ্ছে চরাঞ্চলে অসহায় মানুষের ঘরবাড়ি ও বিস্তীর্ণ ফসলের মাঠ। অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। ঘরবাড়ি, গুচ্ছগ্রাম, গুরুস্থান, মসজিদ ভাঙা খুব শুরু হয়েছে, কিন্তু আমার ইউনিয়ন পরিষদ ইউনুসারের বললে আমাদের যতদূর সাহায্য করার দরকার আমি সাহায্য করবো। স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে কোনো পদক্ষেপ নেয়নি পানি উন্নয়ন বোর্ড। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও করা হয়নি কোনো যোগাযোগ। আমরা গরু ছাগল নিয়ে থাকুন, কোনো দাম আমাদের নাই জমিন। নদীর কিনারে একটি গুচ্ছ গ্রাম রয়েছে, এই গুচ্ছ গ্রামটাও প্রায় নদীর বিলীন হতে যাচ্ছে। প্রশাসনিক ভাবে ইউনুসার আমাদের এই গ্রামের উপর দৃষ্টিভঙ্গি ভাবে দেখে তাহলে আমাদের এই গ্রামটা আসলে 600-700 লোকের বসত বাড়ি রক্ষা করা সম্ভব। নাই বাড়ি নাই ঘর, কই যাবো কই থাকবো, খাবারই দিবার পাই না। তবে ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এখন তো হচ্ছে বন্যার যেহেতু বৃষ্টি হচ্ছে, পানি টানি বাড়ছে, সামনে কিছুদিন হয়তো বন্যার পানি টানি বাড়বে। বাট আমরা বন্যার যাতে নদী পাড়টা যেন ভেঙে আনছে এরকম যত দ্রুত সম্ভব আমরা ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করছি। এদিকে গাইবান্ধা, তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র সহ সব নদীর পানি কমছে, কিন্তু বেড়েছে স্রোত। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে অন্তত 43টি পয়েন্টে বেড়েছে ভাঙনের তীব্রতা। ঘরবাড়ি, ফসলি জমি বিলীন হচ্ছে নদীগর্ভে। টিলিপ আমি কিছুই চাই না, আমার নদীর কাজটা আমার করে দাও। চরমে থাকলে ভাসাই যায়, সেটা কোনো নিরাপত্তা আছে। এই জায়গা ছিলাম, ওই জায়গা থেকে ভাঙে যাওয়ার পর বাঁধে আসলাম, বাঁধও ভাঙে যাচ্ছে। তবে ভাঙন রোধে কাজ চলছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। প্রিয়া কুন্ডু, ওয়ান ন্যাশনাল ডেস্ক। 100 বছরেরও বেশি সময় ধরে শিক্ষা ছড়িয়ে আসা একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্তু সেই বিদ্যালয় এখন আর নেই। যমুনার ভয়াল ভাঙনে নদীর গর্ভে 6ষ্ঠবারের মতো বিলীন হয়েছে ভবন, কিন্তু থেমে নেই পাঠদান।
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দুর্গম চরাঞ্চলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর শিক্ষকদের উদ্যোগে অস্থায়ী টিনের ছাউনির নিচে চলছে ক্লাস। শুধু স্কুল নয়, প্রতিদিন এখানে ভাঙছে ঘরবাড়ি, সরিয়ে নেওয়া হচ্ছে মসজিদ, গোয়ালঘর, বসতভিটা। না, এটি কোনো বিদ্যালয়ের ভবন নয়, তবে এটাই এখন শ্রেণী কার্যক্রমের আপাতত আশ্রয়। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়নের চক্রধীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিন্না আলম যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপরে কোনো রকমে আশ্রয় নিয়ে পরম মমতায় দিচ্ছেন পাঠ। অথচ কিছুদিন আগেও সবই ছিল ঠিকঠাক। সেই পাকা ভবন, শ্রেণীকক্ষ সবই এখন বিলীন যমুনার গর্ভে। আমাদের বাড়ি ঘর তো মনে করেন 2 বছর 4 বছর বাদে বাদে এরকম ভাঙাচোরা হয়। আসলে আপনার কাইত মাস মধ্যে নদী ভাঙতে থাকে। স্কুলে পৌঁছানো যেন প্রতিদিনের আরেক পরীক্ষা। সুজাতপুর চরসহ বিভিন্ন চরাঞ্চল থেকে ছোট ছোট শিক্ষার্থীরা দীর্ঘ পথ হেঁটে আসে নদীর ঘাটে। তারপর খেয়া নৌকায় যমুনা পার হয়ে আবার হাঁটতে হয় বিদ্যালয় পর্যন্ত। আবহাওয়া খারাপ হলে সেই যাত্রাও থেমে যায়। তবুও ক্লাস মিস করতে চায় না এই শিশুরা। স্কুল ভাঙে গেছে, আমরা পড়াশোনা করতে পারছি না। বৃষ্টির জন্য গা ভিজে যায়, আবার হলে ব্যাগ ভিজে যায়, খাতা বই ভিজে যায়। যমুনার থাবায় বিদ্যালয় হারিয়ে গেলেও এখানকার শিক্ষকরা হার মানেননি। নিজেদের উদ্যোগে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর তৈরি করেছেন অস্থায়ী টিনের ছাউনি। সেখানেই চলছে পাঠদান। তবে বৃষ্টি নামলেই পানিতে ভিজে যায় বই, খাতা, ভিজে যায় শিশুরাও। প্রায় 6 বার বিদ্যালয়টি নদী ভাঙ্গনে পতিত হয়। বাঁধের পাশে ছাপড়া ঘরের নিচে পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসতেছি। কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ, অতি দ্রুত আমাদের এই বিদ্যালয়টা একটা নির্দিষ্ট জায়গায় স্থাপন করে পড়াশোনার জন্য একটা উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া হবে। স্থানীয়রা বলছেন, গেল জুনের মাঝামাঝি থেকে শুরু হওয়া ভাঙনে দিনরাত আতঙ্কে বসবাস করছেন নদী পাড়ের মানুষ। অনেকেই ভাঙনের আগেই আশঙ্কা থেকে খুলে নিচ্ছেন নিজেদের ঘরবাড়ি, সরিয়ে নিচ্ছেন মসজিদ থেকে গোয়ালঘর, বাঁচানোর চেষ্টা করছেন শেষ সম্বলটুকু। 2 থেকে 250 পরিবার নদী গর্ভে বিলীন হয়ে গেছে। মাছ দিয়ে হলে আমরা ভাঙচুর করেছি। নিজের জায়গা নাই তো, মানুষের জায়গায় আসলে অনেক সরকার যদি কোনো একটা বুদ্ধি করে দিত। জেলা প্রশাসন বলছে, বিদ্যালয়টির বিকল্প ব্যবস্থা, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং সরকারি সহায়তা নিশ্চিত করতে কাজ চলছে। পানি উন্নয়ন বোর্ড কাজ করছে। কিছু জায়গায় যেখানে ভাঙন প্রতিরোধ করার জন্য টেম্পোরারি কাজ করতে হবে সেটা চলতেছে, আর দীর্ঘমেয়াদীর জন্য আবার প্রপোজাল আছে। যমুনা তীরের প্রায় 8 থেকে 10 কিলোমিটার এলাকা জুড়ে গেল 15 দিন ধরে চলছে নদী ভাঙন। কামালপুর, হাটশেরপুর, শিমুলতাইর, হাসনাপাড়া, ইছামারা, দড়িপাড়া ও কর্ণিবাড়ি সহ একের পর এক গ্রাম রীতিমতো হুমকিতে। বিলীন হতে চলেছে চক্রতীনাথের মতো অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানও। রাকিব জুয়েল, ওয়ান নিউজ, বগুড়া। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে বিদায় জানাচ্ছে ইরান। শেষবারের মতো জনসাধারণের শ্রদ্ধা নিবেদনে খামেনির মরদেহ আনা হয়েছে তেহরানের গ্র্যান্ড মুসাল্লা মসজিদে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধা জানাতে তেহরানে পৌঁছাতে শুরু করেছেন শতাধিক বিদেশি রাষ্ট্রনেতা ও কূটনীতিক। খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে 2 কোটি মানুষ অংশ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। 1989 সালে রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর 36 বছরের বেশি সময় নেতৃত্ব দিয়ে ইরানের সমার্থক শব্দ হয়ে উঠেছিলেন সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খোমেনির নেতৃত্বে ইসলামী বিপ্লবে পতন ঘটেছিল পাহলভি শাসনের, আর আইআরজিসি সহ সামরিক, আধা সামরিক ও আঞ্চলিক বাহিনী গঠনের মাধ্যমে আজকের ইরানের যে শক্তি তা গড়ে উঠেছিল আয়াতুল্লাহ খামেনির মাধ্যমে। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল আমেরিকার হামলার প্রথম দিনেই নিজ বাসভবনে নিহত হন তিনি। প্রয়াত এই নেতাকে শেষ বিদায় জানাতে শুরু করেছে তেহরান। শনিবার সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তেহরানের গ্র্যান্ড মুসল্লা মসজিদে আনা হয় তার মরদেহ। শেষকৃত্যের 7 দিনের আনুষ্ঠানিকতা ও জানা যায় 2 কোটি মানুষ অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। ইরান ও ইরাকের বিভিন্ন শহরে চলবে নানা আনুষ্ঠানিকতার আয়োজন। খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে চায়না, রাশিয়া, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশের প্রতিনিধিরা তেহরানে জড়ো হচ্ছেন। রাষ্ট্রনেতাদের পাশাপাশি বিভিন্ন দেশের কূটনীতিক, ধর্মীয় নেতারাও অংশ নিচ্ছেন এতে। তেহরানের বিভিন্ন স্থানে মিছিল ও আনুষ্ঠানিকতার পর দেশটির আরেক পবিত্র শহর কওমে নেওয়া হবে খামেনির মরদেহ। বুধবার নাজাফ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ইরাকি কর্তৃপক্ষ খামেনির মরদেহ গ্রহণ করবেন। নাজাফ সহ ইরাকের বিভিন্ন স্থানে আনুষ্ঠানিকতার পর কারবালায় নেওয়া হবে খামেনিকে।
বৃহস্পতিবার নিজের জন্মস্থান ইরানের মাশহাদ শহরে হবে খামেনির বিদায়ের চূড়ান্ত আনুষ্ঠানিকতা। ইমাম রেজা মাজারে দাফন করা হবে এই নেতাকে। খামেনির দাফন ও জানাজাকে ঘিরে ইরান জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো ধরনের হুমকি ও আগ্রাসনের বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। এদিকে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্যে ছেলে মোজতবা খামেনির অংশগ্রহণ অনেকটাই অনিশ্চিত। তবে আয়োজন ঘিরে প্রকাশ্যে এসেছেন প্রভাবশালী আইআরজিসির প্রধান জেনারেল আহমদ ফাহিদি। গণমাধ্যমের ছবিতে সাবেক সর্বোচ্চ নেতার কফিনের পাশে বসে থাকতে দেখা যায় তাকে। আইআরজিসির সাবেক প্রধানের মৃত্যুর পর দায়িত্ব নেয়া এই নেতাই এখন আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ও সমঝোতার কঠোর নীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে ধারণা করা হচ্ছে। দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সাথে সরাসরি যোগাযোগ থাকা অল্প কয়েকজনের মধ্যে ভাহিদিও অন্যতম। যুদ্ধে ভাহিদিকে হত্যার চেষ্টা করলেও এই নেতাকে শনাক্ত করতে পারেনি তেল আবিব। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহের শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। শুক্রবার খামেনির মরদেহে শ্রদ্ধার পাশাপাশি ইরানের স্পিকার মোহাম্মদ বাঘি গালিবাফের সঙ্গে বৈঠক করেন। স্পিকার গালিবাফ ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা খামেনির রাষ্ট্রীয় দাফন অনুষ্ঠান উপলক্ষে স্পিকার ও বাংলাদেশের প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানান। স্পিকার গালিবাফকে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান হাফিজউদ্দিন আহমেদ। রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে দিতে স্পিকার গতকাল তেহরানে পৌঁছান। ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই বিমানবন্দরে প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানান। এবার কনফিডেন্স সিমেন্টের সৌজন্যে বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপের নকআউট পর্বে আজ ভোর 4টায় মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ 16 নিশ্চিত করে শিরোপা ধরে রাখার মিশনে আরেক ধাপ এগিয়ে যেতে চায় লিওনেল মেসির দল। তবে প্রথমবারের মতো নকআউট পর্বে উঠে ইতিহাস করার স্বপ্ন নিয়ে প্রস্তুত কেপ ভার্দেও। দুই কোচই প্রতিপক্ষকে যথেষ্ট সম্মান দেখিয়ে সতর্ক থাকার বার্তা দিয়েছেন। বিশ্বকাপে শেষ 16 নিশ্চিতের লক্ষ্যে রাতে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা এবং কেপ ভার্দে। মেসি বাহিনীর কাছে যেখানে শিরোপা ধরে রাখতে আরও এক ধাপ এগিয়ে যাবার সুযোগ, ভোজিনহাদের কাছে ম্যাচটি হয়ে উঠেছে ইতিহাস গড়ার বড় মঞ্চ। এই ম্যাচ ঘিরে চলছে নানা নাটকীয়তা। গণক থেকে প্রযুক্তি, যে যার অবস্থান থেকে করে যাচ্ছে ভবিষ্যৎবাণী। তবে সতর্ক অবস্থানে আছেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি। সংবাদ সম্মেলনে স্কালোনি জানান, আমরা ভালো অবস্থায় আছি, তবে এখানে ভুল করার কোনো সুযোগ নেই। এটি এমন একটি ম্যাচ যেখানে হারলেই বিশ্বকাপ শেষ, তাই প্রতিপক্ষকে পূর্ণ সম্মান দিয়েই মাঠে নামতে হবে। তবে প্রতিপক্ষ আর্জেন্টিনাকে ঠিকই সমীহ করছে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে খেলতে আসা কেপ ভার্দে। সংবাদ সম্মেলনে কোচ বুবিস্তা জানান, আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি তাদের জীবনের সবচেয়ে বড় ম্যাচ। তবে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলতে নামার আগে তার দল আছে নির্ভীক। মাঠের খেলার পাশাপাশি মাঠের বাইরেও এই ম্যাচ ঘিরে দুই দলকে বাড়তি সতর্ক থাকতে হচ্ছে, কারণ ম্যাচ ডেতে মায়ামির আবহাওয়ায় থাকছে দুর্যোগের আভাস। ম্যাচের সময় মায়ামির তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার পাশাপাশি রয়েছে বৃষ্টির সম্ভাবনাও, যা আর্দ্রতা আরও বাড়িয়ে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্কালোনি। তিনি বলেন, ম্যাচটি রাতে আয়োজন করা যেত। এটি শুধু আর্জেন্টিনার জন্য নয়, দুই দলের জন্যই একই বিষয়। আমি অভিযোগ করছি ম্যাচের মান নিয়ে। বিকেলে এত গরমে খেলা হলে স্বাভাবিকভাবেই ফুটবলের মান প্রভাবিত হবে। তবে ম্যাচের আগে ভ্রমণ জটিলতা কিংবা অনুশীলনের পর্যাপ্ত সুযোগ না পেয়ে আর্জেন্টিনা যেমন কিছুটা চাপে থাকবে, বিপরীতে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ 16তে জায়গা করে নেওয়া কেপ ভার্দেও মুখে আছে নিজেদের সেরাটা দিয়ে জয় ছিনিয়ে আনতে। তাসনিম আহমেদ অর্ণব, ওয়ান স্পোর্টস ডেস্ক। মৌলভীবাজারের সীমান্ত দিয়ে অবৈধভাবে 10 জনকে পুশিন করেছে বিএসএফ। তবে বিজিবি তাদের আটক করে কোনো বৈধ কাগজপত্র না থাকায় ভারতে পুশব্যাক করেছে। ভোরে ঝুড়ি উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের কচুরকুল সীমান্ত দিয়ে বিএসএফ তাদের পুশিনের চেষ্টা করলে বিজিবি তাদের প্রতিরোধ করে।
বিজিবি জানায় বিএসএফ স্থানীয় দালাল, নির্দিষ্ট নেটওয়ার্ক এবং গুপ্তচরদের ব্যবহার করে নতুন কৌশলে ওই নারী পুরুষদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে। তবে সীমান্তে পুশিনের চেষ্টা অব্যাহত থাকায় 114 কিলোমিটার এলাকা জুড়ে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে। বেশ কয়েকদিন ধরে পুশিনের বেশ কিছু চেষ্টা চলেছে। আমাদের সীমান্তের সচেতন নাগরিক তাদের সহায়তায় আমরা সকল রকমের পুশিন প্রতিহত করতে পেরেছি। আমাদের দিনে রাতে টহল বৃদ্ধি হয়েছে, আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি হয়েছে। রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন, তাদের ভুল তুলে ধরা এবং জবাবদিহিতা নিশ্চিত করাই গণমাধ্যমের দায়িত্ব বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের আনিসুল হক মিলনায়তনে জেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, সাংবাদিকরা সাদাকে সাদা এবং কালোকে কালো বলবেন। রাজনীতিবিদদের ভুল ত্রুটি তুলে ধরে সঠিকভাবে পথ দেখানোই সাংবাদিকতার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। তবে অনেক সময় সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকরা হামলা হয়রানির শিকার হন, যা অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। রাজনীতিবিদরা যে সমালোচনার ঊর্ধ্বে তা নন, রাজনীতিবিদরা অবশ্যই সমালোচনার মধ্যেই থাকবেন। রাজনীতিবিদদের সমালোচনা করাটাই হচ্ছে, আমি মনে করি, যে সাংবাদিক জন্য উপযুক্ত কাজ। কারণ তাকে সঠিকভাবে ভুলটা ধরিয়ে দেওয়া, সঠিক পথে গাইড করা, এই বিষয়গুলো খুব জরুরি। আপনারা সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অলওয়েজ কোনো ব্যক্তি হিসেবে বা কারণ চিন্তা করবেন না। এখানে যারা খারাপ কাজ করবে তাদের বিরুদ্ধে অবশ্যই সমালোচনা করবেন, আর যারা ভালো কাজ করবে তাদেরকে একটু বাহবা দেবেন। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কারোর সঙ্গে কোনো আপোষ নয় বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রয়োজনে দেশপ্রেম ও ইমানি শক্তি নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির পাশে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। সকালে নেত্রকোনা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় বিরোধী দলীয় নেতা বলেন, মাদকের অপব্যবহার এবং আসক্তি নির্দিষ্ট বয়সসীমার মধ্যে আবদ্ধ নেই। কিশোর থেকে শুরু করে বৃদ্ধ সব বয়সের মানুষই আক্রান্ত হচ্ছে। এটি নির্মূলে ভূমিকা রাখতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি। এ সময় তিনি নেত্রকোনার চীনামাটির পাহাড়, হাওর, নদ নদী ও তথ্য প্রযুক্তি ভিত্তিক উন্নয়নের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন। পরে জেলা জামাতের ষান্মাসিক রুকন সম্মেলনে যোগ দেন তিনি। এখানে অনেকে বলছেন কিশোররা নষ্ট হয়ে যাচ্ছে, আমি তো দেখি অনেক বুড়ারাও নষ্ট হয়ে যাচ্ছে। এই মাদকের সাথে এখন তো শুধু কিশোর নেই, এটার ব্যাপকতা এখন আর কোনো বয়স মানে না, বয়স সীমা অতিক্রম করে অন্য জায়গায় চলে গেছে। আর শুধু মাদক সেবন করেই ধ্বংস হচ্ছে না, মাদক লালন করে এর চাইতে বেশি সমাজকে ধ্বংস করতেছে। অবশ্য সেই দিন একদিন সরকার দলীয় সংসদ সদস্য চমৎকারই বলেছেন যে মাদকের সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির এলাকায়। উনি জানেন না এই চালান কিভাবে আসে? যে সংসদের ভিতরে অনেক ব্যাপারেই তিনি অনেক ভূমিকা রাখেন। আমরা দেখতে চাই যে তার মন্ত্রণালয়ের ভূমিকাটা তার বাড়ির থেকে শুরু হোক। বাংলা কিউআর বাস্তবায়নের লক্ষ্যে পূবালী ব্যাংকের উদ্যোগে হয়ে গেল ক্যাশলেস ধানমন্ডি শীর্ষক আলোচনা অনুষ্ঠান। ধানমন্ডি রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে নগদবিহীন লেনদেনের সুবিধা, নিরাপত্তা ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা হয়। প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান, পরিচালক আনম মইনুল কবির এবং ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হালিম চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহনেওয়াজ খান, মহাব্যবস্থাপক ও ঢাকা উত্তর অঞ্চল প্রধান AKM আব্দুর রকিব, উপমহাব্যবস্থাপক ও অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশন প্রধান মোহাম্মদ রবিউল আলম সহ ব্যাংকের গ্রাহক ও আমন্ত্রিত অতিথিরা। রাজধানীর খুচরা বাজারে বেড়েছে কাঁচা মরিচের ঝাল। বেগুন, গাজর, টমেটো, রসুনের দামও চড়া। ভরা মৌসুমেও বাজারে ইলিশের পর্যাপ্ত সরবরাহ নেই। যা আছে তার দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। তবে বেশিরভাগ নিত্যপণ্যের দাম স্থিতিশীল। এমনকি গত এক সপ্তাহে কমেছে ডিম, সবজি ও পেঁয়াজের দরও।
রাজধানীর বাজারে এখন স্বস্তি ফিরেছে সবজির দামে। মৌসুমী সবজির সরবরাহ বেড়েছে। ঝিঙা, পটল, ঢেঁড়স সহ প্রায় সব সবজি বিক্রি হচ্ছে কম দামে। পর্যাপ্ত আমদানির দামও কম কাঁচা সবজিটা, খালি শুধু ওই চায়না গাজর আর টমেটোর দাম একটু বেশি, আর সব সবজি একেবারে কম দাম। কাঁচামালের সিস্টেম হইলো বাজারে যদি বেশি আসে তাহলে দাম কম, আর যদি একটু কম আসে তাহলে দাম একটু বাড়তি হয়ে যায়। আগের সপ্তাহে সবজির দাম সমানই আছে, কিন্তু বেশি বাড়ে নাই। আপনি বাড়ার ভিতরে আছে টমেটো আর গাজরটা, আর সব মাল সীমিতের ভিতরে আছে। কিছুটা স্বস্তি এসেছে ডিমের বাজারেও। ফার্মের সাদা ও বাদামি ডিমের দর ডজন প্রতি প্রায় 10 টাকা কমেছে। সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কেজিতে 5 টাকা কমেছে। দেশি আদা ও আমদানি করা রসুনের দামও পড়তি। বৃষ্টির প্রভাব পড়েছে কাঁচামরিচের দামে, কেজিতে বেড়েছে 40 টাকা পর্যন্ত। দেশি রসুনের দামও বাড়তি। এই সিজনটা সব ধরনের সবজি পাওয়া যায়, দাম সহনীয়, রিজনেবল মনে হয়েছে। মানে লাস্ট উইক থেকে মনে হচ্ছে যে না, ঠিকই আছে। আসলে আমরা তো সাধারণ মানুষ, সব সময় যদি একরকম থাকে তাহলে আমাদের জন্য ভালো। তবে মুরগি, গরু ও খাসির মাংসের দাম আগের মতোই বাড়তি। মাছের বাজারেও বড় পরিবর্তন নেই, তবে সরবরাহ কম থাকায় ইলিশের দাম এখনো চড়া। ব্যবসায়ীদের আশা, সরবরাহ স্বাভাবিক থাকলে আসছে সপ্তাহগুলোতেও নিত্যপণ্যের দাম নাগালে থাকবে। তবে আবহাওয়ার উপর নির্ভর করবে কাঁচা মরিচের মতো কিছু কৃষি পণ্যের বাজার। শব্দ স্মৃতি, ওয়ান নিউজ, ঢাকা। ডেঙ্গি প্রাদুর্ভাব কমাতে গুলশান লেকে শুরু হয়েছে পরিচ্ছন্নতা কার্যক্রম। শুক্রবার সকালে চলো খাল বাঁচাই স্লোগান নিয়ে 3 দিনের এই কার্যক্রম শুরু হয়। বছর জুড়ে থাকবে পরিচ্ছন্নতার উদ্যোগ। যৌথভাবে কর্মসূচি আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, গুলশান সোসাইটি, কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি বাংলাদেশ এবং ফুড স্টেপস। লেকের ভাসমান ময়লা সরানোর পাশাপাশি সড়কও পরিষ্কার করা হবে। পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে স্বেচ্ছাসেবক ও ব্যাংকের কর্মীরাও অংশ নেন তাতে। সরকারি কোয়ার্টারের পিছনে তারা বিভিন্নভাবে ভাঙা আসবাবপত্র, তারপর টেবিল, চেয়ার, ফ্রিজ, টেলিভিশন রেখে দিয়েছে। কনস্ট্রাকশন বিল্ডিংগুলো আছে, সেখানেও একটা হটস্পটগুলো আছে। ফগিং মেশিন কেন, ওষুধ সারাদিন দিলেও আমরা নিয়ন্ত্রণ করাটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। সেখানে নগরবাসীকে একটু এগিয়ে আসতে হবে। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন, যেখান থেকে মশার জন্ম হয়, সেটা আমার বাসার সামনের ময়লা, আমার দোকানপাটের সামনের ময়লাগুলো আমরা যদি নিজের নিয়ন্ত্রণে রেখে একটা নির্দিষ্ট জায়গায় রাখি, সেই মশা থেকে আমরা ইনশাআল্লাহ মুক্ত পাবো। তথ্য সন্ত্রাস মোকাবিলায় সরকার নতুন সাইবার আইন নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বিকেলে সুপ্রিম কোর্টে ল রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভায় তিনি আরও বলেন, রাষ্ট্র সমাজকে সঠিকভাবে গড়ে তুলতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যমের দায়িত্বশীল আচরণের ভিত্তিতেই সরকারকে সমর্থন করবে নাকি প্রতিবাদ করবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয় জনগণ। এআই প্রযুক্তির দ্রুত বিস্তার বিশ্বজুড়েই নতুন চ্যালেঞ্জ তৈরি করছে উল্লেখ করে তথ্যমন্ত্রী আরও বলেন, এ বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে আইন সংস্কারের জন্য আইনজীবীদের কাছ থেকে কাঠামোগত প্রস্তাব চায় সরকার। আদালতের এজলাসে সাংবাদিকদের প্রবেশের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে বলে জানান তথ্যমন্ত্রী। চলতি মাসে সারা দেশে একযোগে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার এজেড জাহিদ হোসেন। দুপুরে চট্টগ্রামে মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান ও সরকারি শিশু পরিবার নিবাসী শিশুদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্ন জবাবে তিনি একথা বলেন। এর আগে সরকারি শিশু পরিবার ছোটমণি পরিদর্শন করেন মন্ত্রী। সেখানকার শিশুদের খোঁজ খবর নেন তিনি। এই সময় তিনি শিশুদের কল্যাণে সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা মনে করিয়ে দেন। এই জুলাই মাস থেকে সারা বাংলাদেশে একযোগে 300টি নির্বাচনী এলাকায় ফ্যামিলি কার্ডের কর্মসূচি আমাদের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, এই পুলিশ প্রশাসক অর্থাৎ প্রশাসনের সার্বিক সহযোগিতায় সারা বাংলাদেশে একসাথে আমাদের ফ্যামিলি কার্ডের কর্মসূচি চালু হবে। পাইলটিং আমরা শেষ করেছি। 2026-28 মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ। মোট 573 জন ভোটারের মাঝে ভোটাধিকার প্রয়োগ করেছেন 480 জন।
সকাল 9টায় শুরু হয়ে ভোট গ্রহণ শেষ হয় সন্ধ্যা 6টায়। এবারে নির্বাচনে একটি প্যানেলের সভাপতি পদে লড়ছেন খল অভিনেতা শিবা শানু ও সাধারণ সম্পাদক পদে লড়ছেন জয় চৌধুরী। অন্য প্যানেলের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফাইট ডিরেক্টর আরমান ও সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা মুক্তি। নির্বাচনে জনপ্রিয় তারকাদের পাশাপাশি প্রবীণ অভিনয় শিল্পীরাও ভোট দেন। বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে সমন্বয় করে সরকার এলপিজি সিলিন্ডারের দাম কমিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী আনিন্দ ইসলাম অমিত। দুপুরে যশোর সার্কিট হাউসে জেলার পল্লী বিদ্যুৎ সমিতি ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানির দাম বেড়েছিল, তবে আন্তর্জাতিক বাজারে পরিবর্তন আসায় মূল্য সমন্বয় করা হয়েছে। জাল যার জলাতার, এই নীতিতে হাওর নদী ও জলাশয় উন্মুক্ত রাখা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। দুপুরে নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর হাওরাঞ্চলে পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে তিনি একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, জেলে ও হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে সেখানে অবাধে মাছ ধরতে পারেন, সরকার তা নিশ্চিত করবে। পদ্মা নদী সহ দেশের সব নদ নদী রক্ষা, নাব্যতা সংকট দূর, নদী দখল ও দূষণ প্রতিরোধ এবং আন্তর্জাতিক অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্সার দাবিতে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে রান ফর পদ্মা মিনি ম্যারাথন। এতে বিভিন্ন বয়সী প্রায় 500 নারী ও পুরুষ অংশ নেন। আয়োজকরা জানান, পদ্মা নদী সহ দেশের সব নদ নদী বাঁচানোর দাবিতে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ। নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে গণমাধ্যম কর্মীদের ভূমিকা বিষয়ে কক্সবাজারে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের একটি হোটেলে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ। অনুষ্ঠানে তথ্য অধিদপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি কক্সবাজারের প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতারা বক্তব্য রাখেন। সাভারের আশুলিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দুপুরে আশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। তিনি জানান, আগামী ৩ মাস পর থেকে মাসে ২ বার এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হবে। আশুলিয়া থানা এলাকায় একটি সরকারি হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেয়ারও আশ্বাস দেন তিনি। চলতি মাসের তৃতীয় সপ্তাহে শুরু হতে পারে আমেরিকা ও ইরানের মধ্যকার সরাসরি আলোচনা। পারমাণবিক ইস্যু বাদ দিয়ে কাতারের রাজধানী দোহায় আলোচনা হবে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। মধ্যস্থতা প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সম্ভাব্য বৈঠকের প্রধান আলোচ্যসূচি হবে লেবাননের চলমান পরিস্থিতি এবং হরমুজ প্রণালীকে ঘিরে উদ্ভূত বিষয়গুলো। আলোচনা পুনরায় শুরু করে বাকি বিষয়গুলোর সমাধানের জন্য উভয় পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন পাকিস্তান ও কাতারের মধ্যস্থতাকারীরা। এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওয়াশিংটন আলোচনায় অংশ নিতে প্রস্তুত এবং তেহরানও ইতিবাচক সাড়া দিয়েছে। ইরানের প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর যত দ্রুত সম্ভব পরবর্তী বৈঠকের সময় নির্ধারণ করা হবে। হরমুজ প্রণালী কোনোভাবেই আগ্রাসী আমেরিকার খেলার মাঠ নয়, বরং এটি ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবিসংবাদিত সার্বভৌমত্বের এলাকা, এমন সতর্কবার্তা দিয়েছে তেহরান। গুরুত্বপূর্ণ এই জলপথে ওয়াশিংটনের ক্রমবর্ধমান উপস্থিতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানিয়ে এমন কঠোর হুঁশিয়ারি দেয় দেশটি। ইরানের সশস্ত্র বাহিনীর খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী সমস্ত বাণিজ্যিক জাহাজকে নিরাপদ যাতায়াতের স্বার্থে ইরান কর্তৃক নির্ধারিত সামুদ্রিক রুট বা নিয়মকানুন মেনে চলতে বাধ্য করা হবে। জলপথটিতে আমেরিকার যে কোনো ধরনের উস্কানি বা হস্তক্ষেপের বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনী অত্যন্ত সিদ্ধান্তমূলক এবং দ্রুত জবাব দেবে বলেও স্পষ্টভাবে উল্লেখ করা হয় বিবৃতিতে।
জনপ্রিয় পপ তারকা টেলর সুইফট ও ফুটবল তারকা ট্রাভিস কেলসির বিয়ের গুঞ্জন রূপ নিচ্ছে বাস্তবের এক জমকালো অনুষ্ঠানে। নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে বেশ গোপনীয়তার সাথেই বিয়ের আনুষ্ঠানিকতা সারছেন এই তারকা জুটি। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে বলা হয়, পরিবার ও বন্ধু বান্ধব মিলে 1000 অতিথির আয়োজন হয়েছে। এত গোপনীয়তার মাঝেও জাঁকজমকপূর্ণ একটি অনুষ্ঠান হবে বলে আশা করছেন ভক্তরা। 1 বছর আগেই বাগদান সেরেছেন টেলর সুইফট ও ট্রাভিস কেলসি। দীর্ঘদিন ধরেই চুটিয়ে প্রেম করছিল জুটিটি। সামাজিক মাধ্যমে কোনো রাগঢাক ছাড়াই নিজেদের প্রেম জাহির করতেন তারা। টেলরের বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল। দুজনের পক্ষ থেকে কোনো ঘোষণা না আসলেও ভক্তদের জানতে বাকি নেই কবে কোথায় তাদের বিয়ের আয়োজন হচ্ছে। ম্যাডিসন স্কয়ারের বাইরে তীর্থের কাকের মতো নজর রেখে চলছেন ভক্তদের দল। এরই মধ্যে রিহার্সাল ডিনারের আয়োজন করেছেন টেলর ট্রাভিস। নিরাপত্তা পরিকল্পনার সঙ্গে জড়িত এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার রাতে ছোট পরিসরে রিহার্সাল ডিনারের আয়োজনটি করা হয়। অতিথিদের গোপনীয়তা রক্ষার জন্য একটি বড় তাঁবুর ব্যবস্থা করা হয়েছিল, তাই তাদের আগমন ও প্রস্থান বাইরে থেকে দেখা যায়নি। এছাড়া ভেন্যুর সব জানালায় পর্দা দেয়া হয়েছে, এমনকি মোবাইল ফোন নিয়ে ভেন্যুর ভেতর প্রবেশেও নিষেধাজ্ঞা দেয়া হয়। এই অনুষ্ঠানের সবচেয়ে বড় কৌতূহল, কিভাবে ম্যাডিসন স্কয়ার গার্ডেনকে বিলাসবহুল বিয়ের ভেন্যুতে রূপান্তর করা হয়েছে। পাশাপাশি কে অনুষ্ঠানে গান গাইবেন, কে বিয়ে পড়াবেন, এসব এখনো অজানা। এরই মধ্যে শোনা গেছে সেলেনা গোমেজ, এড শিরান ও গিগি হাদিদ সহ অনেকেই অনুষ্ঠানে দাওয়াত পেয়েছেন। সামাজিক মাধ্যমে সেলেনা বিয়েতে যাওয়া নিয়ে একটি পোস্টও করেছেন। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ছিল সন্ধ্যার বুলেটিনে। একটু পর দেখবেন খেলার বুলেটিন। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।